এটি তোমাদেরকে আমি বলেছিলাম যে মূলত ভাইরাস ইনঅ্যাক্টিভেশন হয় বেশ কটি কারণে। প্রথমেই যদি বলি, আমরা যে ভ্যাকসিন প্রোডাকশন করি, এই ভ্যাকসিন বিশেষ করে কিল্ড ভ্যাকসিন গুলোর জন্য ভাইরাসগুলোকে কিল করার প্রয়োজন হয়। এটি একটি বেসিক কারণ যে আমাদেরকে ভাইরাসকে ইনঅ্যাক্টিভেট করতে হয়, না হলে লিভিং কন্ডিশনে যদি আমরা বিশেষ করে অ্যাটেনুয়েটেড ভাইরাস ভ্যাকসিন গুলো রিস্ক থেকে যায়, যে ওগুলো আবার রিইনফেকশন হওয়ার চান্স থাকে। তো যার কারণে যেসব হলো ভিরুলেন্ট ভাইরাস সেগুলোকে আমরা কিল করে তারপর হলো ভ্যাকসিন প্রোডাকশন করি। এটা হলো একটি কারণ। আর এই ডিসইনফেকশনের জন্য আসলে আমাদেরকে সেটা হলো আমাদের একটা পিওর আইসোলেটকে আমরা হলো ইনঅ্যাক্টিভেট করি একটা স্পেসিফিক টার্গেটে। আর এনভায়রনমেন্টে তো প্রচুর জীবাণু আছে, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস সবই আছে। তো সেই ক্ষেত্রে ধরো এখন হলো যে করোনার সময় করোনা এনভায়রনমেন্টে প্রচুর করোনা জীবাণু রয়ে গেছে আর কি। সেগুলো যদি ডিসইনফেক্ট করতে চাই তাহলে আসলে আমরা কিভাবে এইগুলো ডিসইনফেকশন করবো আর কি। তো ডিসইনফেকশনের হলো পদ্ধতিগুলো হলো ফিজিক্যাল মেথড আছে এবং কেমিক্যাল মেথড আছে। তো ফিজিক্যাল মেথডের মধ্যে মূলত হলো হিটিং, আরেকটি মেথড হলো রেডিয়েশন। তো আমরা হলো হিট করে যে কোনো জীবাণু আমরা কিল করতে পারি, সেটা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস যাই হোক, মাইক্রোপ্লাজমা, রিকেটশিয়া, ক্লামাইডিয়া। তো ভাইরাসকে আমরা কি হিট করে ডিস্ট্রয় করতে পারি। মনে করো হলো তোমার হাতে একটা হলো স্প্যাচুলা আছে অথবা একটা মেটাল ম্যাটেরিয়াল আছে, তার মধ্যে ভাইরাসের কিছু নমুনা আছে, সেটা তুমি ডিস্ট্রয় করতে চাও। সেটাকে তুমি হলো ফ্লেমের মধ্যে যদি ধরো, আগুনের শিখার মধ্যে, তাহলে সেটি ডিস্ট্রয় হয়ে যাবে। অথবা রেড হট আয়রন এর সংস্পর্শে যদি নিয়ে আসো তাহলে কিন্তু এটি ডিস্ট্রয় হয়ে যাবে। এগুলোকে আমরা ড্রাই হিট বলছি। আর ময়েস্ট হিট বলছি যেমন পাস্চুরাইজেশন, বয়েলিং, অটোক্লেভ ইত্যাদি। ঠিক আছে, তো এগুলো এই ডি বায়োলজিতেই সম্ভবত পড়েছো, শুনতে পাও? জি স্যার। শুনতে পাও? আচ্ছা, তো জেনারেল মাইক্রোবায়োলজিতে তোমরা ডিসইনফেকশন সম্পর্কে ধারণা নিয়েছো, তাই না? হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, জেনারেল মাইক্রোবায়োলজিতে। তো এখন আমরা স্পেসিফিক্যালি ভাইরাসের ক্ষেত্রে আসি। ভাইরাসের ডিসইনফেকশনের জন্য ফিজিক্যাল মেথড ছাড়া যে কেমিক্যাল মেথড গুলো, এই কেমিক্যাল গুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট, অ্যাজ এ বায়োলজিস্ট। আমাদের এই ধারণাগুলো থাকা দরকার। ঠিক আছে, কেমিক্যাল গুলোর মধ্যে আমরা ভাগ করেছি, যেমন হলো অ্যালকোহল গ্রুপ, এর মধ্যে হলো ইথানল আছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে। এরা কিন্তু আসলে যথেষ্ট ইফেক্টিভ হলো ইনঅ্যাক্টিভেটিং এজেন্ট আর কি, ডিসইনফেক্ট্যান্ট আমরা বলতে পারি। ইথানল ব্যবহার করলে তোমরা এখন এইটুকু তোমরা বাই দিস টাইম জানো যে কিছু ভাইরাস আছে যাদের এনভেলাপ আছে, আর কিছু ভাইরাস আছে যাদের এনভেলাপ নেই। তো এনভেলাপ ভাইরাস গুলোকে ইজিলি এই ইথানল দ্বারা ডিস্ট্রয় করা যেতে পারে। এছাড়াও আরো অনেক লিপিড সলভেন্ট রয়ে গেছে যেগুলো হলো এনভেলাপ ভাইরাস গুলোকে ডিস্ট্রয় করার ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রাখে, যেমন ইথার, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড। এই নোটের মধ্যে কোথাও এগুলো মেনশন করা আছে, একটু দেখে নিবা। ঠিক আছে, এছাড়া আইসোপ্রোপাইল অ্যালকোহলও আমরা ব্যবহার করতে পারি। আমরা বলছি যে এখানে কয়েকটা ভাইরাসের নাম দেওয়া হয়েছে যেগুলোতে আসলে আমরা এই আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করতে পারি। হ্যাঁ, আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করতে পারি, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, হার্পিস ভাইরাস, এইচআইভি ভাইরাস, সার্স ভাইরাস ইত্যাদির ক্ষেত্রে এই আইসোপ্রোপাইল, এগুলো ওই আইসোপ্রোপাইল অ্যালকোহলও মূলত এনভেলাপ ভাইরাসের ক্ষেত্রেই ব্যবহার হয়। আর ইথানল, বলো। হ্যাঁ, সার্সের পরে সিওভি, এটা কি কোভিড? এটা হলো করোনা ভাইরাস, সার্স করোনা ভাইরাস। আসলে মূলত হলো সার্স, এবং এর আগে তোমাদের সঙ্গে করোনা ভাইরাস নিয়ে কথা হয়নি। তোমরা শুনে থাকবা সার্স এর কথা, শুনছো নাকি কখনো? সার্সের কথা আগে পড়ছিলাম ইন্টারে। হ্যাঁ, সার্স হইলো কি আসলে বলো তো? সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম। মূলত হলো রেসপিরেটরি ডিজিজ আর কি, ভাইরাস দিয়ে হয়েছিল।
এটা হলো সম্ভবত 2005 সালের দিকে আর কি আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি গুলোতে এই সার্স এর বিশেষ করে হলো কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই জায়গাগুলোতে হলো এই সার্স এর প্রকোপ হয়েছিল 2005-এ, এবং পরবর্তীতে মার্স হয়েছিল আর কি, মিডল ইস্ট রেসপিরেটরি এটাও এই সার্স এবং মার্স এগুলো আছে আর কি, এগুলোই মূলত আসলে এগুলো করোনা ভাইরাস। তো তখন তারা হলো সার্স এবং মার্স। আর এইবারে যে করোনা ভাইরাসটি এসেছে সেটা আমরা হলো কোভিড-19 নামে হলো এটাকে অভিহিত করেছি, ঠিক আছে? কোভিড-19 এটাও করোনা ভাইরাস, ওগুলোও করোনা ভাইরাস। হ্যালো, শুনতে পাও তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে। পড়ে না কেউ। এরপরেই হলো ডিসইনফেক্টেন্ট হিসেবে আরে ভাই ওগুলো অন্য কমই পড়ে, ধরো ল্যাঙ্গুয়েজ পরে বাইরে আসবে, আর বাংলাদেশে কেউ ল্যাঙ্গুয়েজ পরে বাপ মা এসে ঢাকা তো লিটন তোমরা একটু মিউট করো, নিজেরা একটু মিউট করো, যারা কথা বলবা তখনই শুধু আনমিউট করে কথা বলবা, ঠিক আছে? তোমাদের কথাগুলো যখন আসে তখন আসলে ওই অন্যেরা আবার এটার ইন্টারাকশন থাকে। হ্যাঁ, তোমরা যখন কথা বলবা শুধু তখনই হলো আনমিউট করে কথা বলে আবার মিউট করে দিবা, ঠিক আছে? আমাদের এই ডিসইনফেক্ট্যান্ট গুলোর মধ্যে একটা বড় গ্রুপ হলো সারফেক্ট্যান্ট। মূলত এগুলো কেমিক্যাল যার এই থাকবে, অর্থাৎ পুরো একটা কেমিক্যাল স্ট্রাকচারে লাইফোফিলিক গ্রুপ থাকবে। হাইড্রোফিলিক বলতে পানির প্রতি যাদের এফিনিটি আছে, আর লাইফোফিলিক বলতে লিপিডের প্রতি এফিনিটি আছে। এই দুটো গ্রুপের হলো এই তোমার মইটি বলতে আসলে একটা গ্রুপ, এবং এরা হলো সাধারণত কেমিক্যালস এর একটা প্রান্তে অবস্থান করে আর, ঠিক আছে? এটা হলো গ্রুপ আর কি, মইটি বলতে গ্রুপ, কেমিক্যাল গ্রুপ। আচ্ছা, এই সারফেক্ট্যান্ট গুলোকে ক্লাসিফাই করা হয় ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট, অ্যানায়নিক সারফেক্ট্যান্ট, নন আয়নিক সারফেক্ট্যান্ট এবং জিটেরিয়নিক সারফেক্ট্যান্ট। 4টা গ্রুপে ভাগ করা হয়েছে। ক্যাটায়ন কি, অ্যানায়ন কি, আর নন আয়নিক এবং জিটেরিয়নিক এটি আমি বলছি। ক্যাটায়ন বলতে যেসব আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় তারা হলো ক্যাটায়ন, আর অ্যানায়ন হলো যেসব আয়ন অ্যানোডের দিকে ধাবিত হয়। ক্যাটায়ন হলো পজিটিভ চার্জ যুক্ত, অ্যানায়ন হলো নেগেটিভ চার্জ। মূলত হাইড্রোফিলিক এন্ডে তোমার চার্জড মলিকুল থাকে, আর জিটেরিয়নিক সারফেক্ট্যান্ট সেগুলো হলো যে এদের পজিটিভ নেগেটিভ দুই ধরনের চার্জ থাকতে পারে, বাট আলটিমেটলি এর নিট চার্জ হলো 0, ঠিক আছে? এরা হলো জিটেরিয়নিক সারফেক্ট্যান্ট। আচ্ছা, এগুলো মূলত এই সারফেক্ট্যান্ট গুলো আমরা কমনলি ইউজ করে থাকি, কিন্তু আমরা নাম জানি না। এই সারফেক্ট্যান্ট গুলো বাড়িতে যেসব হলো ডিসইনফেক্ট্যান্ট ডিটারজেন্ট আমরা ইউজ করে থাকি সবগুলিতেই, এজন্য এটা আমাদের জানার বিষয় যে আমরা ডেটল, স্যাভলন যে ব্যবহার করি এগুলোতেও সারফেক্ট্যান্ট থাকে, ঠিক আছে? এছাড়া আমরা এই যে কি বলবো হুইল পাউডার, যে সার্ফ এক্সেল, হুইল পাউডার, এগুলো যে ডিটারজেন্ট গুলো ব্যবহার করে থাকি সেগুলোতে আসলে এই সারফেক্ট্যান্ট থাকে। এই সারফেক্ট্যান্ট গুলো মূলত ডিসইনফেক্টিং এজেন্ট হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ ভাইরাস কিলিং এর জন্য ব্যবহৃত হতে থাকে। তোমরা বিশেষ করে করোনার ক্ষেত্রে শুনবা যে করোনার ক্ষেত্রে সাবান, যে কোনো ধরনের সাবান দিয়ে হাত ধুলে এই করোনা জীবাণু ডিস্ট্রয় হতে পারে। এছাড়া হলো ডিসইনফেক্ট্যান্ট, আমাদের ডিটারজেন্ট যেগুলো এই বাজারে যেসব ডিটারজেন্ট অ্যাভেলেবেল আছে সবগুলো ডিটারজেন্টই হলো ভাইরাসের এগেইনস্ট ইফেক্টিভ। তোমাদেরকে এই সারফেক্ট্যান্টের স্ট্রাকচারের কথা বলেছি যে একটি হাইড্রোফিলিক থাকবে, প্রান্ত থাকবে, আর একটি হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক বলতে যেটা হলো পানির প্রতি ভীতি আছে, অর্থাৎ পানি দেখলে যে সরে যায়, বাট এই প্রান্তটার লাইফোফিলিক এফিনিটি আছে, অর্থাৎ
লিপিডের প্রতি এর এফিনিটি আছে, অর্থাৎ লিপিডের দিকে সে ধাবিত হয়, লিপিডের সঙ্গে রিঅ্যাক্ট করে। ঠিক আছে, এই এই এখানে তোমাদের হলো দুটো এখানে কার্টুন ফিগার দেওয়া আছে। লেফট সাইডটাতে হলো তোমার ইর স্ট্রাকচার, সারফেক্ট্যান্টের স্ট্রাকচার, রাইট সাইডেও, বাট রাইট সাইডে কোনটা ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট, কোনটা অ্যানায়নিক সারফেক্ট্যান্ট, কোনটা এমফিফিলিক সারফেক্ট্যান্ট সেগুলো আসলে দেখানো আছে। ঠিক আছে, নেগেটিভ চার্জ যুক্ত যেগুলো সেগুলো হলো অ্যানায়নিক, যেটা পজিটিভ চার্জ যুক্ত সেটা ক্যাটায়নিক। আচ্ছা, সারফেক্টেন্ট কাদের উপর কাজ করে? এখানে বলছে যে এনভেলাপড ভাইরাসেস সাচ এস দি ফ্যামিলি অফ করোনা ভাইরাস include SARS-CoV-1, MERS, and SARS-CoV-2 viruses are susceptible to this surfactant. ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট কাদেরকে বলছি? ক্যাটায়নিক সারফেক্ট্যান্টস মূলত কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড গুলোই হলো ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট। ঠিক আছে, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড এরা হলো ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট। এই কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড কি, কাদেরকে আমরা কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড বলছি? they mostly inactivate viruses by solvating and disrupting lipid envelopes or membranes. এরা মূলত লিপিড ভাইরাস এনভেলাপ ভাইরাস গুলোর হলো লিপিড গুলোকে এরা হলো ডিসলভ করে এবং ডিসরাপ্ট করে। they are characterized by the presence of cationic ammonium group which is hydrophilic in nature. ঠিক আছে, তো এই কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড গুলো হলো এরা হলো ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট এবং এর প্রান্তে সাধারণত অ্যামোনিয়াম গ্রুপ থাকে। এই অ্যামোনিয়াম গ্রুপটাই হলো পজিটিভ চার্জ যুক্ত, এই জন্য এরা ক্যাটায়নিক ইন নেচার। তো কোনগুলো কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড আমরা একটা নাম একটু পরে জানবো যে আসলে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড কোনগুলো। সারফেক্ট্যান্টের এমফিফিলিক নেচার আছে, আমি বলছি যে কেউ কেউ হলো ক্যাটায়নিক, কেউ কেউ অ্যানায়নিক। ঠিক আছে, কেউ কেউ আর আরেকটি ক্লাসিফিকেশনে আমরা বলছি যে এর প্রান্তগুলো, এর মইটিগুলো, এর কেমিক্যাল গ্রুপ গুলো হলো তোমার হাইড্রোফিলিক এবং লাইফোফিলিক। তো এই হাইড্রোফিলিক এবং লাইফোফিলিক দুটো গ্রুপ যদি একই সঙ্গে অবস্থান করে তখন তাদেরকে বলা হয় এমফিফিলিক, অর্থাৎ বোথ দুই ধরনের নেচার থাকবে আর কি, হাইড্রোফিলিক এবং hydrophobic. Their main mechanism of viral disinfection is usually solvating and disrupting the lipid-based envelope of the virus. তাহলে এই ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট গুলো মূলত লিপিড ভাইরাস গুলোর লিপিডকে এরা ডিসলভ করে এবং ডিসরাপ্ট করে। কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড গুলোর নামগুলো দুই একটা অবশ্যই মনে রাখতে হবে, যেমন বেনজালকোনিয়াম ক্লোরাইড, ডাইডিসাইল ডাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যালকাইল ডাইমিথাইল বেনজাইল অ্যামোনিয়াম স্যাকারিনেট এবং সেটাইল পাইরিমিডিন ক্লোরাইড। এই নামগুলো একটু কঠিন, বাট এই নামগুলো চেষ্টা করবা হলো মনে রাখার, আদৌ পারবা কিনা আমি জানি না, তবে যেন কখনো দেখলে বুঝতে পারো যে এরা হলো কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, অর্থাৎ এটাতে অ্যামোনিয়াম গ্রুপ আছে। ঠিক আছে, আর নতুন কিছু হলে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ডের নাম আমরা পরে দিয়েছি, যেমন ডাইডিসাইল ডাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড, আগের গ্রুপগুলো ছিল ডাইডিসাইল ডাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এবং আরেকটি কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ডের কথা ডাইঅক্টাইল ডাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড, অর্থাৎ আগে অ্যামোনিয়াম ক্লোরাইড গুলো ব্যবহার হলেও এখন অ্যামোনিয়াম ব্রোমাইড গুলো তোমার কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। আদার লিপিড সলভেন্টের মধ্যে বলা হচ্ছে ইথার, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদি। এছাড়া তাহলে আমরা ক্যাটায়নিক যে সব সারফেক্ট্যান্ট আছে আমরা তাদেরকে বললাম যে তারা মূলত এনভেলাপ ভাইরাস গুলোর এনভেলাপ গুলোকে ডিসলভ এবং ডিসরাপশন করে। অ্যানায়নিক সারফেক্ট্যান্ট কিছু আছে, যেমন হলো সোডিয়াম লোরেট সালফেট, এন লৌরোস স্যাকারোসিন এন লরোইল সার্কোসিন, সোডিয়াম লিনার অ্যালকাইল বেনজিন সালফোনেট, এরা হলো অ্যানায়নিক সারফেক্ট্যান্ট। এরা মূলত হলো ডিটারজেন্টে প্রেজেন্ট থাকে এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্ট যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট ইত্যাদিতে
এই অ্যানায়নিক সারফেন্ট গুলো থাকে, সারফেক্ট্যান্ট গুলো, and they have been demonstrated to be effective disinfectant towards the range of virus. এরা ডিসইনফেক্ট্যান্ট হিসেবেও কাজ করে। তো এই কটা জিনিস, এই বিশেষ করে সোডিয়াম লরেথ সালফেট, এন লরোইল সার্কোসিন এবং সোডিয়াম লিনিয়ার অ্যালকাইল বেনজিন সালফোনেট, এই যে কেমিক্যালস গুলো, এই তোমরা যে টুথপেস্ট ব্যবহার করো, সাবান ব্যবহার করো, শ্যাম্পু ব্যবহার করো, এগুলোর মধ্যে এই ধরনের সারফেক্ট্যান্ট গুলো থাকে। তোমরা এটাও তো আসলে মূলত হলো ক্লিনিং এজেন্ট। তোমরা দেখবা সাবান বা শ্যাম্পু এগুলো মূলত সেই সব জায়গায় কাজ করে যেখানে হলো তৈলাক্ত পদার্থ, যেসব জিনিস আসলে সাবান দিয়ে দূর করা যায় না, বিশেষ করে তৈলাক্ত জিনিসগুলো, সেগুলোই কিন্তু সোপ বা শ্যাম্পু দিয়ে দূর করা যায়। তো কাজেই এগুলো মূলত আমি বলবো যে আসলে লিপিডের উপরেই কাজ করে, যার কারণে এগুলো এই লিপিড ম্যাটেরিয়াল গুলোকে ডিজলভ করে দেয়, তখন এইগুলো ক্লিন হয়। ঠিক আছে, নন আয়নিক ও জিটেরিয়নিক সারফেক্ট্যান্টের কথা আমি বলছি। দে আর কমনলি ইউজড অ্যাজ ইমালসিফায়ার। ইমালসিফায়ার কি এটি তোমরা জানো সম্ভবত, অথবা না জানলেও ফার্মাকোলজিতে জানবা যে ইমালসিফায়ার হলো, এগুলো হলো সাধারণত হলো কি বলবো এগুলোকে, লিকুইড টাইপ, তেলের সাথে পানি মিশ্রণ না, কিন্তু এটা একটা টার্ম আছে আসলে, এটাকে টার্মটাকে যাই হোক, ডিজলভিং ইমালসিফায়ার হলো স্যার ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি। না 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 না, স্মল ফ্যাট। স্মল ফ্যাট না, ফ্যাট না, এগুলো হলো ডিজলভিং ম্যাটেরিয়ালস। বিষয়টি হলো ফ্যাটকে আসলে তোমার ইমালসিফিকেশন আসলে, হ্যাঁ হ্যাঁ, এই এজেন্ট আছে স্যার যেটা মিক্সড করে, রাইট। এটারও আলাদা একটি টার্ম আছে, সেই ইমালসিফায়ারকে অন্য নামে অভিহিত করা হয়, সেই নামটা আমার মনে নাই। তো যেটি আমি বলবো যে আসলে, হ্যাঁ ইমালসিফাইং এজেন্ট না, সে তো হলোই না, আরো একটি ভিন্ন নাম আছে। তো এনিওয়ে, তো তোমার যেটি হলো যে তেল পানিতে মেশে না, এটি হলো বিষয়। তো না মিশলে পরে এই ইমালসিফায়ার গুলো দিলে এরা হলো এই তেলকে পানিতে মিশতে সহায়তা করে। ঠিক আছে, তো এরা এদেরকে আমরা ইমালসিফায়ার বলে থাকি। হ্যাঁ, ইমালসিফায়ার হিসেবে, অর্থাৎ তেল পানিতে মিশবে। এদেরকে ক্লাসিফাই করা হয় অন দি বেসিস অফ বন্ড বিটুইন দি হাইড্রোফোবিক এন্ড হাইড্রোফিলিক সেগমেন্টের মধ্যে কি ধরনের বন্ড আছে তার উপর বেস করে এদেরকে ক্লাসিফাই করা হয়ে থাকে। এই বন্ড গুলোর কথা বলছে, তারা অ্যামাইড বন্ড হতে পারে, তারা ইথার বন্ড হতে পারে, ইথার এস্টার বন্ড হতে পারে, অথবা এস্টার বন্ড হতে পারে। এখানে দুই একটি জিটেরিয়নিক সারফেক্ট্যান্টের নাম দেওয়া আছে, তোমরা এখনো এগুলো ইউজ করে না, তবে আমি এগুলো ওই ল্যাবরেটরি গুলোতে ইউজ করে আসছি। যেমন হলো ট্রাইটন এক্স এবং টুইন 20, এগুলো হলো ল্যাবগুলিতে এই ধরনের ডিসইনফেক্ট্যান্ট ব্যবহার করা হয়ে থাকে আর কি। ঠিক আছে, এছাড়াও হলো নন অক্সোনিল 9, এর পুরো নামটা একটু লম্বা, যেমন ননাইল ফেনক্সি পলি ইথোক্সি ইথানল। তো সংক্ষেপে হলো নন অক্সিনল 9 নামে এটি পরিচিত, ট্রাইটন এক্স নামেই পরিচিত। এগুলো কিন্তু ট্রেড নেম। তারপর বিজ 97, এছাড়া আছে নন আয়নিক সারফেক্ট্যান্ট যেমন অক্সিনল 345। ঠিক আছে, আচ্ছা, নন অক্সিনল 9, ট্রাইটন এক্স এবং ব্রিজ 97 এরা হলো নন আয়নিক সারফেক্ট্যান্ট। হ্যাঁ, নন আয়নিক সারফেক্ট্যান্ট, এরা হলো ইথার বন্ড কন্টেইন করে আর কি। ইথার বন্ড, এই যে চারটা গ্রুপের কথা বলা হয়েছে, অ্যামাইড, ইথার এস্টার এবং এস্টার, এই তোমার নন অক্সিনল 9, ট্রাইটন এবং ব্রিজ 97 এরা হলো ইথার বন্ড কন্টেইন করে। আর অক্সিনল 345, হ্যাঁ, এটা অ্যামাইড বন্ড, এর মধ্যে অ্যামাইড বন্ড আছে। আর এস্টার বন্ড ধারণ করে, যেমন স্প্যান 20 এবং স্প্যান 80, এদের মধ্যে অ্যামাইড লিঙ্কেজ আছে, অ্যামাইড বন্ড আছে।
আর 2N20 এবং 2N80 এদের মধ্যে আছে হলো ইথার এস্টার বন্ড। এরা সাধারণত হলো ইনঅ্যাক্টিভেট করে বাই সলভেটিং দি ভাইরাল এনভেলপ এন্ড ডিসরাপ্টিং দি নিউক্লিওক্যাপসিড। এটা দুটো স্টেজে আসলে এরা হলো এই ভাইরাসগুলো ইনঅ্যাক্টিভেশন করে থাকে। যেমন ভাইরাসের এনভেলপ গুলোকে ডিসলভ করে ফেলে, আর নিউক্লিওক্যাপসিড যখনই হলো তোমার এনভেলপ গুলো ডিনেচার্ড হয়ে যায় তখন তারা ভিতরের স্ট্রাকচার বিশেষ করে হলো ক্যাপসিড প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সংস্পর্শে আসে এবং তখন তাদেরকে আবার ডিসরাপ্ট করে। তো দুই স্টেজেই এরা আসলে ডিস্ট্রাকশনটা করে। এছাড়াও আমরা এগুলো সারফেক্ট্যান্ট হিসেবে এতক্ষণ পর্যন্ত এদেরকে আমরা দেখলাম, তাহলে হলো অ্যালকোহল এবং সারফেক্ট্যান্ট। এছাড়াও অক্সিডাইজিং এজেন্ট আছে যেগুলো হলো ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ব্যবহার হয়। কয়েকটা নাম তোমাদের অবশ্যই মনে রাখতে, যেমন ব্লিচিং পাউডার একটি, হাইড্রোজেন পারঅক্সাইড একটি এবং পার অ্যাসিড। এই এরা হলো অক্সিডাইজিং এজেন্ট। সোডিয়াম হাইপোক্লোরাইডটা হলো মূলত এই ব্লিচিং পাউডার। হাইড্রোজেন পারঅক্সাইডও তোমরা দেখেছো হয়তো। হাইড্রোজেন পারঅক্সাইড বিশেষ করে হলো ওন্ড ইনফেকশন ক্লিনিং এর জন্য, বিশেষ করে কানের ভিতরে যদি ইনফেকশন থাকে সেই জিনিসগুলো তোমার ড্রেসিং এর সময় এই ময়লাগুলো বের করার ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করে, অর্থাৎ ডিপ ওন্ড গুলো থেকে ময়লা রিমুভ করার জন্য অনেক সময় হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবং পারঅ্যাসিটিক অ্যাসিড এরা হলো অক্সিডাইজিং এজেন্ট এবং এরা ভাইরাসকে ইনঅ্যাক্টিভেট করতে পারে। সোডিয়াম হাইপোক্লোরাইড এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এরা হলো কেমিক্যালি অক্সিডাইজ প্রোটিন এন্ড আদার বায়োমলিকিউলস এন্ড অ্যাবলিশ দেয়ার ফাংশন। তারা মূলত অক্সিডাইজিং প্রক্রিয়ায়, অক্সিডেশন প্রক্রিয়ায় মূলত এই বায়োমলিকিউলস গুলোকে ডিস্ট্রয় করে থাকে। সোডিয়াম ডাইক্লোরো আইসোসায়ানিউরেট এটাও একটি অক্সিডাইজিং এজেন্ট। এছাড়া হাইড্রোজেন পারঅক্সাইড আছে। হাইড্রোজেন পারঅক্সাইড মূলত ডিকম্পোজ হয় টু ফর্ম ওয়াটার, অক্সিজেন এন্ড হাইড্রোক্সিল গ্রুপ, 3 হাইড্রোক্সিল গ্রুপ, ঠিক আছে, which can cleave and close link a large range of biomolecules including protein, nucleic acid and lipid. এরা রিঅ্যাক্ট স্পেশালি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সঙ্গে অথবা ক্রস লিংক তৈরি করতে পারে। তৈরি করে এরা হলো ইনঅ্যাক্টিভেট করে এবং ক্লিভ করে, অর্থাৎ ভেঙে দেয় এই বায়োমলিকুল গুলোকে, ঠিক আছে। হাইড্রোজেন পারঅক্সাইড এখানে বলা হয়েছে বিশেষ করে নন এনভেলপ ভাইরাস যেমন পোলিও ভাইরাস এবং হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এটা হলো এনভেলপ ভাইরাস, এদের ডিস্ট্রাকশন করার ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পার অ্যাসিটিক অ্যাসিড এরা ডিকম্পোজ হয়ে যায় এবং ওই যে হাইড্রোক্সিল মূলক তৈরি করে, হাইড্রোক্সিল গ্রুপ তৈরি করে এবং অ্যাসিটিক অ্যাসিড এবং অক্সিজেন প্রোডাকশন করে, ঠিক আছে। এই পারঅ্যাসিটিক অ্যাসিড মূলত হার্ড ওয়াটার বলতে বোঝানো হয়েছে যেসব ওয়াটারের মধ্যে হেভি মেটাল ডিজলভ থাকে এদেরকে হার্ড ওয়াটার বলে। তোমরা দেখবা যে কিছু কিছু পানিতে কিছু মেটালিক কম্পোনেন্ট হলো দ্রবীভূত অবস্থায় থাকে, সেই সব জায়গায় অনেক সময় সেই সব পানি তোমার হলো ব্যবহারের অনুপযোগী হয়ে থাকে আর কি। এই অঞ্চলের পানি ব্যবহার, রাজশাহী শহরে যারা পানি ব্যবহার, যথেষ্ট পরিমাণে আয়রন থাকে, তো আয়রন থাকলে সেখানে অন্য কেমিক্যাল গুলো খুব ভালোভাবে কাজ করতে পারে না, ঠিক আছে, ভাইরাস ডিস্ট্রাকশনের জন্য। সেক্ষেত্রে এই তোমার পারঅ্যাসিটিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করি, পারঅ্যাসিড মানে হাইপার অ্যাসিডিক অ্যাসিড আছে, তো তখন এরা এই ধরনের হাইড্রোক্সিল গ্রুপ এবং অ্যাসিডিক অ্যাসিড এবং অক্সিজেনে হলো এরা হলো হয়ে ব্রেকডাউন হয়ে এই সব ক্ষেত্রে এই ভাইরাস গুলিকে ইনঅ্যাক্টিভেট করতে পারে। এরা গেল হলো তোমার অক্সিডাইজিং এজেন্ট। এরপরে আছে হ্যালোজেনেটেড কম্পাউন্ড। হ্যালোজেন বলতে কি ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এদেরকে হ্যালোজেন বলা হয়ে থাকে। এই হ্যালোজেনেটেড হ্যালোজেনেটেড কম্পাউন্ড এরা হলো ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন হলো
আয়োডিন, পভিডন আয়োডিন। পভিডন আয়োডিন তোমরা জানো যে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে ওন্ড হিলিং, ওন্ড ড্রেসিং, এগুলো হলো পভিডন আয়োডিন ব্যবহার, পভিসেপ নামে আছে, তোমরা জানবা আর কি, ঠিক আছে। It's an iodophore which is a mixture of elemental iodine and a carrier polymer polyvinyl pyrrolidone, ঠিক আছে, সংক্ষেপে হলো পভিডন আয়োডিন বলে থাকি আর কি, ঠিক আছে। তো এটা একটা পাওয়ারফুল ভাইরোসাইডাল এজেন্ট এক্সিস্টিং অ্যাজ এ কমপ্লেক্স মিক্সচার অফ মেনি স্পেসিস, ঠিক আছে। এই যে আয়োডিনের স্পেসিস হিসেবে I2, I3, আয়োডিন 3, আয়োডো4, হ্যাঁ, এটা এই ফর্মে এরা এক্সিস্ট করে থাকে আর কি। পভিডন আয়োডিন ইজ এ ব্রড স্পেকট্রাম ভাইরোসাইডাল এজেন্ট, ঠিক আছে। এরপরে ক্লোরহেক্সিডিন আছে, ক্লোরহেক্সিডিন ডাইগ্লুকোনেট। ক্লোরহেক্সিডিন এটা আমরা কিসে পাবো, কোথায় পাবো তোমরা জানো? এটা হলো এটাও ব্রড স্পেকট্রাম ক্যাটায়নিক বিস গুয়ানিডিন, গুয়ানাইড, ঠিক আছে, বায়োসাইড, বিস গুয়ানাইড বায়োসাইড, ক্যাটায়নিক বিস গুয়ানাইড বায়োসাইড found in many antiseptic products. সাধারণত হলো হ্যান্ড ওয়াশ যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোতে ক্লোরহেক্সিডিন থাকে। সম্ভবত স্যাভলনের মধ্যে ক্লোরহেক্সিডিন আছে, ঠিক আছে। and active ingredients of hand washes, mouth washes, oral gels, disinfectants and preservatives, এই সব জায়গায় আমরা হলো এই ক্লোরহেক্সিডিন ইউজ করে থাকি। তো কমনলি হ্যান্ড ওয়াশ যেগুলো, যেমন হলো যে তোমরা হ্যান্ড ওয়াশ হিসেবে লাইফবয় ব্যবহার করে থাকো, স্যাভলনও হ্যান্ড ওয়াশ হিসেবে ব্যবহার করে থাকো। এছাড়া মাউথ ওয়াশের জন্য কিছু ম্যাটেরিয়ালস তোমরা পেতে পারো মাউথ ক্লিনিং এর জন্য। এছাড়া ওরাল জেল, এটাও হলো তোমার মাউথে কোনো ধরনের লেশন হলে তখন হলো এইসব জেল ইউজ করা হয়ে থাকে। এছাড়া ডিসইনফেক্ট্যান্ট এবং প্রিজারভেটিভ সব ক্ষেত্রে হলো এই ক্লোরহেক্সিডিন ডাইগ্লুকোনেট ব্যবহার করা হয়ে থাকে। এনভেলাপ ভাইরাস এরা ডিস্ট্রয় করতে পারে, যেমন হারপিস সিমপ্লেক্স ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এ, সাইটোমেগালো ভাইরাস এবং হেপাটাইটিস বি ভাইরাস, এদের ক্ষেত্রে। ক্লোরোক্সিলেনল, এটার পুরো এর ভিন্ন নাম আছে প্যারাক্লোরোমেটাজাইলেনল বা পিসিএমএক্স। এটা হলো হ্যালোজেন phenolic type of antiseptic used as a key active ingredients in Dettol, ঠিক আছে। ক্লোরহেক্সিডিন স্যাভলনে সম্ভবত পাওয়া যায়, আর ডেটলে ক্লোরোক্সাইলেনল। এটি a number of human viruses found যেমন হারপিস সিমপ্লেক্স ভাইরাস এবং এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে এই ক্লোরোক্সিলেনল এরা হলো ইফেক্টিভ হিসেবে কাজ করে থাকে। এছাড়াও কিছু অ্যালডিহাইড গ্রুপের তোমার কেমিক্যালস রয়েছে যারা হলো ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে অথবা ভাইরাসকে ইনঅ্যাক্টিভেশনের জন্য কাজ করতে পারে, যেমন হলো ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড, অর্থোথ্যালাইলডিহাইড। এগুলোর নাম তোমাদের একটু মনে রাখতে হবে। ফর্মালডিহাইড এটাও হলো পাওয়ারফুল ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ব্যবহার হয়। এরা যেমন মিউরিন হেপাটাইটিস ভাইরাস, সার্স করোনা ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, হিউম্যান অ্যাডেনো ভাইরাস, এদের বিরুদ্ধে কাজ করে থাকে। গ্লুটারালডিহাইড এরাও হলো ফর্মালডিহাইডের মতো কাজ করে থাকে। এটাও ব্রড স্পেকট্রাম ডিসইনফেক্টিং এজেন্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে, যেমন সার্স এর বিরুদ্ধে বা করোনা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, পোলিও ভাইরাসের বিরুদ্ধে কাজ, হেপাটাইটিস এ, এবোলা ভাইরাস এদের বিরুদ্ধে কাজ করে থাকে। হ্যালো হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমার তো আসলে 3টা থেকে 4:30 পর্যন্ত মনে হয় করা ছিল, তাহলে 90 মিনিট ছিল। এখনো কন্টিনিউ করছে কি করে আমি জানি না আর কি। এনিওয়ে
ডিসকানেক্টেড না হলেই ভালো, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড এগুলোর নাম একটু মনে, আর অর্থোথ্যালাইলডিহাইড এর অন্য নাম হলো 1,2-ডাইকার্বক্সি বেনজালডিহাইড, 1,2-ডাইকার্বক্সি বেনজালডিহাইড। এটাও হলো হাই লেভেলের ডিসইনফেক্ট্যান্ট। হ্যাঁ, এটা হলো ভাইরোসাইডাল এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? এবং এরা হলো মূলত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডকে ডিস্ট্রয় করে থাকে। আলট্রাভায়োলেট জার্মিসাইডাল ইরেডিয়েশন সাধারণত হলো ইউভি লাইট। আমরা হলো এই মাইক্রো অর্গানিজম ডিস্ট্রাকশন, বিশেষ করে ভাইরাস ডিস্ট্রাকশনের জন্য আমরা ব্যবহার করতে পারি ইউভি লাইট, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিসইনফেক্টিং এজেন্ট হিসেবে যে কয়েকটা জিনিসের আমরা গ্রুপগুলোর কথা বললাম সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যেমন হলো ফিজিক্যাল এজেন্ট এবং কেমিক্যাল এজেন্ট। কেমিক্যাল এজেন্টের মধ্যে আছে ইথানল, মানে অ্যালকোহল গ্রুপ, ইথানল আইসোপ্রোপাইল। তারপরে হলো সারফেক্টেন্ট গ্রুপ। সারফেক্টেন্টকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, ক্যাটায়নিক, অ্যানায়নিক, নন আয়নিক এবং জিটেরিয়নিক সারফেক্টেন্ট, ঠিক আছে? ক্যাটায়নিক সারফেক্টেন্টের মধ্যে আছে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড গুলো। এছাড়া হলো নন আয়নিক, জিটেরিয়নিক ডিসইনফেক্ট্যান্ট আছে, এগুলোর নাম তোমাদেরকে এখানে দিয়েছি। এর পরেই আসছে হলো অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্টের মধ্যে হলো সোডিয়াম হাইপোক্লোরাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, পারএসিটিক অ্যাসিড, সোডিয়াম ডাইক্লোরো আইসোসায়ানিউরেট। এরপরে আছে হ্যালোজেনেটেড কম্পাউন্ড, অর্থাৎ হলো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন যার সঙ্গে আছে। এর মধ্যে আছে পভিডন, আয়োডিন, ক্লোরহেক্সিডিন। এছাড়া আছে ক্লোরোক্সিলেনল ইত্যাদি। এরা হলো হ্যালোজেনেটেড কম্পাউন্ড। এরপরে অ্যালডিহাইড গ্রুপের কিছু কেমিক্যালস আছে, ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড, অর্থোথ্যালাইলডিহাইড। এছাড়া আমরা রেডিয়েশনের মাধ্যমে হলো ভাইরাস ডিস্ট্রয় করতে পারি, যেমন হলো ইউভি লাইট ইউজ করে, ঠিক আছে? স্যার এগুলো সব কি মুখস্থ করতে হবে? মুখস্থ গ্রুপগুলো এবং গ্রুপগুলোর দুই একটি উদাহরণ। কেন মুখস্থ করতে হবে আমি বলি, যে তোমাকে তোমার কাছ থেকে একজন ভাইরোলজিস্ট হিসেবে একজন পরামর্শ চাইলো যে এই মুহূর্তে এই ভাইরাসটির প্রকোপ দেখা যাচ্ছে, অ্যানিমাল ভাইরাসে মনে করো এফএমডি আছে, তোমার পক্স আছে, পিপিআর আছে, রিন্ডারপেস্ট আছে। তো তোমাকে বললো যে সাম্প্রতিক সময়ে আমরা হলো এই কি স্কিন ডিজিজ একটা পাচ্ছি না, লাম্পি স্কিন ডিজিজ, নাম শুনেছো? জি স্যার। বুঝছো নাকি লাম্পি স্কিন ডিজিজ? জি স্যার, এলএসডি। এলএসডি। আমার এলাকায় এলএসডি হয়েছে। তো আমার এখন এই ফার্মে তো গরু আছে, তা আমি ওই ফার্মটা একটু পরিষ্কার করতে চাই, কি দিয়ে পরিষ্কার করবো? তখন তুমি কি বলবা? তাহলে তোমাকে জানতে হবে যে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটি এনভেলাপড ভাইরাস নাকি নন এনভেলাপড ভাইরাস, ঠিক আছে? তাহলে যদি এনভেলাপড ভাইরাস হয় তাহলে তুমি যেগুলো কেমিক্যালস দিয়ে তোমার এনভেলাপকে ডিস্ট্রাকশন করা যায় এই ধরনের একটা কেমিক্যালস এর নাম তোমাকে বলতে হবে, অথবা একটা ট্রেড নাম বলতে হবে যার জেনেরিক নেম তুমি জানো, অর্থাৎ ওর ভিতরে কি আছে সেটি তুমি জানো। এখন তুমি যদি এই জন্যই গ্রুপ শুনতে পাও? হ্যাঁ, মাঝখানে একটু আটকাচ্ছে। হ্যাঁ, আটকাচ্ছে, আটকে যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে। এখানে একটু মাঝে মাঝে ই দেখাচ্ছে আর কি, কানেকশন এরর দেখাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, তখন যদি তুমি কেমিক্যালস গ্রুপগুলোর নাম জানো তাহলে তুমি কোন বাজারের কোন কম্পাউন্ডের মধ্যে কোন কেমিক্যালস গ্রুপটি আছে সেটা জেনে তুমি হলো একটা কেমিক্যালস হয়তো সাজেস্ট করে দিলা, ঠিক আছে? এই হলো বিষয়। যে এখন মনে করো অ্যাজ এ ভাইরোলজিস্ট বা অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট হিসেবে যেমন তুমি জানো যে আসলে ইথানল বেসড যেসব প্রোডাক্ট সেগুলো কিন্তু ইউজ করতে বলতেছে। আর কি ডিটারজেন্ট বেসড যেসব প্রোডাক্ট, যেমন বলতেছে যে আইদার ইথানল বেসড হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেন
অথবা যে কোনো সাবান দিয়ে আপনি হাত ধোন, তাহলে আপনার জীবাণুগুলো মরে যাবে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে সোপের মধ্যে কি থাকে আর ইথানল বেসড হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে কি থাকে। যদি জানো তাহলে তুমি এই পরামর্শটা দিতে পারবে, এখন যেমন ডাক্তাররা দিচ্ছেন। এই জন্য এজ এ ভাইরোলজিস্ট তোমাদের এটি জানতে হবে। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা এটা 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 মানে প্র্যাকটিক্যালি একেবারে লাগবে আর কি। প্র্যাকটিক্যালি লাগবে, তোমাকে মানুষ জিজ্ঞাসা করবে যখন ডাক্তার হবা যে আমার এই ফার্মে এই সমস্যা আছে, ফার্মটা একটু ক্লিন রাখতে চাই, কি ধরনের ওষুধ বা কি ধরনের কেমিক্যালস আমি ইউজ করবো, এই জন্য এগুলো আমাদের জানা প্রয়োজন। এরপরেই আমরা হলো ভাইরাস পিউরিফিকেশনের কথা বলবো আর কি। ভাইরাস পিউরিফিকেশন করার প্রয়োজন হয় কেন, আগে আসলে আমাদের অবজেক্টিভস গুলো জানা প্রয়োজন। ভাইরাস পিউরিফিকেশন করার প্রয়োজন হলো যে ভাইরাসকে যদি আমি স্টাডি করতে চাই, এর যদি ক্যারেক্টার জানতে চাই, তাহলে আমাকে পিওর ভাইরাসটির প্রয়োজন আছে। একটা হলো মিক্সচার অফ ভাইরাস যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি যদি এটা প্রপার্টি স্টাডি করতে যাও, তাহলে কোন ভাইরাসটি এই প্রপার্টি শো করলো সেটি কিন্তু বুঝতে পারবো না। এই জন্য নিয়ম হলো যে পিওর আইসোলেট, অর্থাৎ স্পেসিফিক ভাইরাসের স্পেসিস আমার দরকার। এই জন্য এই 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 বিশেষ করে হলো প্রপার্টি স্টাডিজ করার জন্য আমার পিওর ভাইরাস দরকার। আর কি জন্য দরকার? আমার জেনেটিক ক্যারেক্টারিস্টিক জানার জন্য আমার পিওর ভাইরাস দরকার, অর্থাৎ জিন ডিটেকশনের জন্য। আর কি জন্য দরকার? আমার হলো ভ্যাকসিন প্রোডাকশনের দরকার। আমি মনে করি হলো ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস, মাউথ ডিজিজের এগেইনস্টে ভ্যাকসিন তৈরি করব। ওখানে যদি পক্স ভাইরাস থাকে, তাহলে কিন্তু আমি ফুট অ্যান্ড মাউথ ডিজিজের হলো ইমিউনিটি পাবো না। এমনও হতে পারে যে দেখা গেছে যে আসলে একটি ভাইরাস কিল করার প্রয়োজন, আরেকটি ভাইরাসের ভ্যাকসিন প্রোডাকশন করার জন্য অ্যাটেনুয়েটেড করলেই চলে। কাজে ওই মিক্সচার থাকলে আমি আসলে ওই অ্যাটেনুয়েটেশন করে যদি ছেড়ে দেই, তাহলে যেটি তোমার হলো কিল করার কথা ছিল সেটি গিয়ে হলো ইনফেকশন তৈরি করবে। অর্থাৎ পিওর ভাইরাস আমার প্রয়োজন ভ্যাকসিন প্রোডাকশনের জন্য, আমার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স স্টাডি করার জন্য, আমার বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স স্টাডি করার জন্য, ফাইনালি হলো জেনেটিক প্রপার্টি স্টাডি করার জন্য আমার হলো পিওর ভাইরাসের প্রয়োজন। তো এখন কিভাবে আমরা এই ভাইরাসগুলো পিওর করব? হতে পারে ফিল্ট্রেশনের মাধ্যমে, হতে পারে সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে, হতে পারে ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে, হতে পারে ক্রোমাটোগ্রাফির মাধ্যমে, অথবা সিরোলজির মাধ্যমে। এইসব প্রক্রিয়ায় আমরা হলো ভাইরাস পিউরিফাই করতে পারি। যদি বলো যে স্যার ফিল্ট্রেশন করে কিভাবে করবেন? ফিল্ট্রেশন তোমরা জানো যে ফিল্টার মানে হলো কোনো একটা অংশ থেকে আরেকটা অংশকে সেপারেশন করা আর কি, কোনো একটা পদার্থ থেকে আরেকটা পদার্থকে সেপারেশন করা। তো আমরা যদি ভাইরাসগুলিতে লিকুইড ফর্মে নিয়ে থাকি, সাসপেনশন ফর্মে নিয়ে থাকি, এবং আমার টার্গেট সাইজ যদি আমি যদি ভাইরাসের সাইজটা জানি, ওই টার্গেট সাইজের ফিল্টার দিয়েই শুধুমাত্র হইলো ওই তোমার হলো ওই স্পেসিফিক ভাইরাসটা পাস করবে, আর বাকি ম্যাটেরিয়াল গুলো আটকা পড়ে থাকবে। তখন তুমি এখান থেকে এই তোমার টার্গেটেড ইটা পেতে পারো, ঠিক আছে, এই তোমার জীবাণুটি ভাইরাসটি পেতে পারো। এছাড়া সেন্ট্রিফিউগেশন করে, আলট্রা সেন্ট্রিফিউজ করে যদি আমরা হাই স্পিড সেন্ট্রিফিউগেশন করি, বিশেষ করে হলো 11,000, 12,000, 13,000, তখন আমরা এদেরকে সেপারেশন করতে পারি। আবার আমরা লো স্পিড সেন্ট্রিফিউগেশনে আসলে সেপারেট করতে পারি। দুই ধরনের, যেমন হলো 2,500 থেকে 3,000 আরপিএম এ যদি আমরা সেন্ট্রিফিউজ করে থাকি, তাহলে সেন্ট্রিফিউজ করলে কোনো সাসপেনশনের মধ্যে সলিড পার্টটা হলো নিচে হলো সেডিমেন্ট ফর্মে থাকে, আর সারফেস পার্টটাকে, যেটাকে আমরা সুপারনেটেন্ট বলি, অর্থাৎ স্মল পার্টিকেল গুলো সুপারনেটেন্ট ফর্মে থাকে। তো ওই বিশেষ করে হলো 2,500 থেকে 3,000 আরপিএম এ যদি ভাইরাস ম্যাটেরিয়াল সাসপেনশন তৈরি করে সেন্ট্রিফিউজ করা যায়, তাহলে ভাইরাস পার্টিকেল গুলো সুপারনেটেন্ট পার্টে পাওয়া যেতে পারে। আর হাই স্পিড সেন্ট্রিফিউগেশন করলে পরে সেক্ষেত্রে আবার অপোজিট ঘটনা ঘটে, যে স্মল পার্টিকেল গুলো গিয়ে নিচে জমা হয়। তো দুটো প্রক্রিয়ায় আমরা আসলে এই সেপারেশন করতে পারি। এছাড়া হলো ইলেকট্রোফোরেসিসের কথা বলা হয়েছে। ইলেকট্রোফোরেসিস মূলত হলো এই ইলেকট্রোফোরেসিস আসলে ইলেকট্রিসিটি পাস করা হয়, অর্থাৎ হলো ইলেকট্রিক
ফিল্ডের মধ্য দিয়ে যদি এই যেগুলো হলো চার্জড আয়ন অর্থাৎ ভাইরাসগুলোর সারফেসের মলিকুল গুলো আর কি চার্জ থাকে আর কি, এদের মধ্যে পজিটিভ অথবা নেগেটিভ চার্জ থাকে। তো এই চার্জড আয়ন গুলো আসলে দুটো দিকে, একটা পজিটিভ চার্জের দিকে আসলে ক্যাথোডের দিকে একটি অংশ ধাবিত হয়, একটি অ্যানোডের, অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করা হয়ে থাকে, সেখানে ক্যাথোড থাকবে, সেখানে অ্যানোড থাকবে। যেগুলো ভাইরাসের সারফেস চার্জ পজিটিভ, তারা হলো কি, পজিটিভ চার্জ গুলো হলো ক্যাটায়ন, এরা ক্যাথোডের দিকে ধাবিত হবে, অর্থাৎ নেগেটিভ চার্জ যুক্ত তোমার দিকে ধাবিত হবে। আর যেগুলো হলো নেগেটিভ চার্জ যুক্ত যেসব মলিকুল, অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে ধাবিত, অর্থাৎ এই পজিটিভ চার্জ যুক্ত যে ইটি থাকবে, ইলেকট্রোড থাকবে, সেদিকে ধাবিত হবে। তো এই ইলেকট্রোফোরেসিস হলো সেটি, ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে এদেরকে সেপারেশন করা। আর ক্রোমাটোগ্রাফির মাধ্যমে সেপারেশন করা যায় যে তোমার on the basis of the density of the ভাইরাস পার্টিকেল একটি কলাম তৈরি করা হয়। এই কলামটা মূলত হলো এখানে কিছু সলভেন্ট ইউজ করা হয়ে থাকে, এখানে কিছু ম্যাটেরিয়াল ইউজ করা হয়ে থাকে, এগুলোকে আমি কি বলবো, ক্রোমাটোগ্রাফিতে এই ম্যাটেরিয়াল গুলোকে আচ্ছা, এই টার্মটি ভুলে গেলাম। তো বিশেষ করে হলো একটি লম্বা টিউবের মধ্যে এই ক্রোমাটোগ্রাফিক ম্যাটেরিয়াল গুলো রেখে দিলে এবং আমার যে টার্গেট ম্যাটেরিয়ালটা সেটি যদি লিকুইড ফর্মে থাকে, সেটা ওই ম্যাটেরিয়াল গুলোর মধ্য দিয়ে পাস করার সময় যেগুলো হলো এদের হলো ওই যে ম্যাটেরিয়াল গুলোর মধ্য দিয়ে পাস করব সেগুলোর প্রতি তাদের এফিনিটির উপর ডিপেন্ড করে তারা হলো বিভিন্ন স্তরে আসলে বিন্যস্ত হয়ে থাকে। তোমাদেরকে এটার একটা কার্টুন ছবি দেখানোর কথা ছিল, সেটা কেন এখানে ইনক্লুড হয় নাই, একটু অপেক্ষা করো প্লিজ। করা হয় নাকি স্যার? একটু অপেক্ষা করো। একটু ধরো, কলাম ক্রোমাটোগ্রাফি।
আচ্ছা, তোমরা ইটা দেখতে পাচ্ছ নাকি? আবার স্ক্রিনটা দেখতে পাও? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে ম্যাটেরিয়াল গুলো, এগুলোকে আমরা হলো অ্যাডজর্বেন্ট বলে থাকি আর কি, ঠিক আছে? এই অ্যাডজর্বেন্টের মধ্য দিয়ে হলো তোমার ভাইরাস সাসপেনশনকে পাস করানো হয়, ঠিক আছে? এটা প্রেসারে পাস করানো হয়। এখানে তুমি কিছু হইলো এগুলো হলো বুরেট বলতে পারো, বুরেট গুলো দেখতে পাও, ঠিক আছে? এর ছবি কি দেখতে পাচ্ছ তোমরা? কি এই জি স্যার, স্লাইডে দেখতে ছবি পাচ্ছি। দেখতে পাও? হ্যাঁ আচ্ছা, জি এই স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছবিগুলোতে যদি বাম দিকের ছবিটাতে দেখো যে একটি গ্রিন ম্যাটেরিয়াল ব্লু ম্যাটেরিয়ালের উপরে আছে আর কি। এই ব্লু ম্যাটেরিয়ালটা হলো অ্যাডজর্বেন্ট, আর গ্রিন ম্যাটেরিয়ালটা এখানেই হলো ভাইরাসের সাসপেনশন আছে, ঠিক আছে? সেইটা হলো এই অ্যাডজর্বেন্টের মধ্য দিয়ে পাসিং এর সময়, অ্যাডজর্বেন্টের মধ্য দিয়ে যখন পাস করে তখন সে হলো একটা নির্দিষ্ট স্তরে গিয়ে, এই অ্যাডজর্বেন্টের স্তরে গিয়ে জমা হয়, ঠিক আছে? অ্যাডজর্বেন্টের একটা নির্দিষ্ট স্তরে গিয়ে জমা হয়। এরপরে যদি এখন যদি মিক্সার মনে করো 3টা জিনিস আছে তোমার হলো একই সঙ্গে, তখন ওরা পাস করে করে কিছু কিছু ম্যাটেরিয়াল আছে, এই 3 ধরনের। যদি দ্বিতীয় ধাপে দেখো যে 3 ধরনের ম্যাটেরিয়ালের একটি মিক্সচার আছে, তার মধ্যে একটি অংশ কিন্তু নিচের দিকে গিয়ে জমা হয়েছে, আরেকটি অংশ মাঝখানে জমা হয়েছে, আরেকটি অংশ কিন্তু সারফেসে জমা হয়েছে। অর্থাৎ এদের হলো তোমার এফিনিটি, ওই অ্যাডজর্বেন্টের এফিনিটির প্রতি ডিপেন্ড করে এরা হলো সেপারেশন হয়ে যাচ্ছে। তখন আমরা যে নিচের দিকে অ্যাডজর্বেন্ট আছে, এই অ্যাডজর্বেন্টটাকে আস্তে আস্তে যদি ঢেলে দেই, তারপরে কিন্তু ওই অ্যাডজর্বেন্টটুকু পাস হয়ে যাওয়ার পর আমার টার্গেট ম্যাটেরিয়ালটুকু আমি কালেকশন করতে পারি। সেটি হলো ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? সেটি হলো ক্রোমাটোগ্রাফি। আর সিরোলজি করে আমরা হলো ভাইরাস পিউরিফিকেশন করতে পারি। সিরোলজি তোমরা জানো যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিঅ্যাকশন। সিরোলজি হলো অ্যান্টিজেন অ্যান্টিবডির রিঅ্যাকশন, অর্থাৎ স্পেসিফিক না হলে অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে রিঅ্যাকশন করে না, ঠিক আছে? তো আমরা যদি কোনো একটা অ্যান্টিজেন, আমরা যদি ভাইরাস পার্টিকেলকে একটা অ্যান্টিজেন বলি, তার স্পেসিফিক অ্যান্টিজেন যদি ওখানে সংযুক্ত আমি যদি মিক্স করি, তাহলে শুধুমাত্র ওই স্পেসিফিক অ্যান্টিবডি ওই স্পেসিফিক অ্যান্টিজেনকেই হলো খুঁজে বের করবে, ঠিক আছে? খুঁজে বের করবে এবং একটা নির্দিষ্ট জায়গায় হলো ডিপোজিট করবে, সেখান থেকে আমরা ওই আমাদের টার্গেট ভাইরাসটাকে কালেকশন করতে পারি। সেটি হলো সিরোলজি। তো কোন কোন ক্ষেত্রে কিভাবে আমরা এইসব সিরোলজি করে আমরা এদেরকে সেপারেশন করতে পারি সেগুলো হয়তো তোমাদেরকে, যেমন আগার জেল প্রিসিপিটেশন তোমরা জানো আর কি। এছাড়া হলো অ্যাগ্লুটিনেশন আছে, হ্যাঁ, তারপর এলাইজা আছে, ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি আছে, ঠিক আছে? হলো এই টার্গেট অ্যান্টিজেন বা ভাইরাসকে আমরা এই অ্যান্টিবডি দিয়ে সেপারেশন করতে পারি। এরপরেই বলা হয়েছে ভাইরাস প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন, ঠিক আছে? তো প্রিজার্ভ মূলত অধিকাংশ ক্ষেত্রে আমরা ভাইরাস প্রিজার্ভ করে হলো লো টেম্পারেচার ইউজ করে, লো টেম্পারেচার ইউজ করে, ঠিক আছে? লো টেম্পারেচার ইউজ করে। তো এই লো টেম্পারেচারে মধ্যে হলো যে মাইনাস গুলো তো আছেই, ইভেন 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা কিন্তু ভাইরাস প্রিজার্ভ করতে পারি অল্প সময়। ধরো হলো 1-2 দিন যদি আমরা স্টোর করতে চাই, তাহলে হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা স্টোর করতে পারি। এবং যদি আমরা কয়েক বছর যদি স্টোর করতে চাই, তাহলে -20 অথবা -70 তে স্টোর করতে পারি। আর যদি ডিকেডস বলতে দশকের পর দশক আর কি, হ্যাঁ, যদি আমরা স্টোর করতে চাই তাহলে হলো ফ্রিজ ড্রাইং করতে হবে। হ্যাঁ, বলো বলো বলো। স্যার আপনি তো বলছেন 4 ডিগ্রি সেন্টিগ্রেডে 2-1 দিনের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-1 দিনের জন্য। কিন্তু এখানে ফিউ ইয়ার্স। ও, এটা ফিউ ইয়ার্স হয়ে আছে, সরি, এটা ফিউ ইয়ার্স হবে না, আমি ভুল বললাম, এটা ফিউ ডেজ, ঠিক আছে? ফিউ
ডেজ, ফিউ ইয়ার্স নয়। এটি সরি, এটি আমার সম্ভবত হলো টাইপিং মিস্টেক। ফিউ ডেজ, নট ফিউ ইয়ার্স। এটা হলো মানে যেসব ক্ষেত্রে আমরা এটা করে থাকি হলো যে ধরো ফিউ ডেজ, মনে করো তুমি একটা স্যাম্পল প্রিপারেশন করেছো, তুমি আজকে কাজ শেষ করতে পারলা না, তাহলে স্যাম্পলটা যদি স্টোর করতে চাও ভাইরাসের এই স্যাম্পলটা, তাহলে 4 ডিগ্রিতে রেখে হয়তো পরের দিন কাজ করলা। এই সব ক্ষেত্রে হলে 4 ডিগ্রি আমরা ইউজ করতে পারি আর কি, ঠিক আছে। আর বছরের পর বছর যদি আমাকে রাখতে হয় 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এরকম, সেক্ষেত্রে হলো -20 বা -70 ইউজ করে থাকি। আর দশক বা যুগ ধরে যদি আমরা স্টোর করতে চাই তাহলে হলো ফ্রিজ ড্রাইং করতে হবে আগে, তারপরে 4 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো ফ্রিজ ড্রাইং কি আসলে? মূলত ড্রাই করি আমরা হলো হিট দিয়ে, কিন্তু কুল করেও ড্রাই করা যায়, সেটাকে ফ্রিজ ড্রাইং বলে। কুল করেও ড্রাই করা যায়, অর্থাৎ ড্রাইং করবা কিন্তু টেম্পারেচারটা রেজ না করে কুল করে ড্রাই করা যায়, সেটাকে হলো ফ্রিজ ড্রাইং বলে। এবং এই ফ্রিজ ড্রাই করে পরবর্তীতে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা যেতে পারে। এছাড়া হলো লিকুইড নাইট্রোজেন, এটা হলো ইভেন শতক ধরে এই লিকুইড নাইট্রোজেনে তুমি স্টোর করতে পারো। লিকুইড নাইট্রোজেনের টেম্পারেচার তোমরা জানো যে -196 ডিগ্রি সেন্টিগ্রেড, -196 এর লিকুইড নাইট্রোজেনের স্টোর, এটাকে আমরা অনেক সময় ক্রায়ো প্রিজার্ভেশন বলে থাকি। ইভেন -270 ডিগ্রিতেও স্টোর করা যেতে পারে আর কি, ঠিক আছে। তো লং টাইম প্রিজার্ভেশনের জন্য আমরা যদি ইভেন হলো শতাব্দী ধরে যদি স্টোর করতে চাই তাহলে হলো লিকুইড নাইট্রোজেনে আমরা স্টোর করলে এটা স্টোর করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো আজকের এইটুকুর মধ্যে আমরা আসলে বিশেষ করে এপিডেমিওলজি অফ ভাইরাল ইনফেকশন আসলে আগামীকাল আমরা স্টাডি করব। আজকে আমি আসলে সময়ও পাই নাই। আমার মনে হলো যে গত দিনের ক্লাসটা তোমাদের কিছু ছিল, অডিও সিস্টেমের সমস্যার কারণে বা হলো আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে তোমরা অনেকটা বুঝতে পারোনি। আমার মনে হলো যে আরেকটা বার হলো রিভাইজ করা প্রয়োজন। আজকে আমার মনে হয় যে কিছুটা হলেও তোমরা শুনতে পেয়েছো। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের। স্যার একটা ছোট্ট কনফিউশন ছিল। হ্যাঁ, বলো বলো বলো। আমি বললাম না স্যার ইনঅ্যাক্টিভেশন অফ ভাইরাস, তো স্যার এটা মানে ইনঅ্যাক্টিভেশন মানে কি ভাইরাসটাকে টোটালি ডিস্ট্রয় করা, নাকি স্যার তার ভিরুলেন্স যেটা ক্ষমতা সেটাকে কমিয়ে নিয়ে আসা, কোনটা স্যার? এটা এই ক্ষেত্রে আমরা ইনঅ্যাক্টিভেশন বলতে আমরা আসলে ওইটাকে ঠিক ইনঅ্যাক্টিভেশন বলে না আর কি, ঠিক আছে। এই তোমার ভিরুলেন্স কমানোটাকে ইনঅ্যাক্টিভেশন বলে না। ইনঅ্যাক্টিভেশন বলতে কমপ্লিটলি ইনঅ্যাক্টিভেট করে দেওয়া আর কি, ঠিক আছে। মানে যেটাকে নিষ্ক্রিয় বলে না এরকম। হ্যাঁ, নিষ্ক্রিয় করে দেওয়া, রাইট, নিষ্ক্রিয় করে দেওয়া। আর ওই যে এই তোমার হলো ভিরুলেন্স কমানো, এটাকে আমরা অ্যাটেনুয়েশন বলি। শব্দটা একটু লিখে রাখো, অ্যাটেনুয়েশন, ATTENUATION, অ্যাটেনুয়েশন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাটেনুয়েশনের মাধ্যমে কি অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আবিষ্কার করা হয়? হ্যাঁ হ্যাঁ, অ্যাটেনুয়েশন বলতে ওই ভিরুলেন্স কমিয়ে ফেললে তখন তার ডিজিজ প্রোডাকশন ক্যাপাবিলিটিটা থাকে না, তখন সেটাকে অ্যান্টিজেন হিসেবে ব্যবহার করা যায় এবং অ্যান্টিজেন শরীরের মধ্যে ঢুকাই দিলে সে ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে এবং শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করে। বলো স্যার, পিউরিফিকেশন পদ্ধতিগুলো কি আমাদের প্র্যাকটিক্যালি করানো হবে? কি এই অ্যাটেনুয়েশন পদ্ধতি? সবগুলাই স্যার। অ্যাটেনুয়েশন, হ্যাঁ বলি, দুই একটা কথা বলি, তোমরা হয়তো বুঝতে পারবে। অ্যাটেনুয়েশনের জন্য আমরা কেমিক্যাল মেথডও ব্যবহার করতে পারি, আর অ্যাটেনুয়েশনের জন্য মূলত আমরা বায়োলজিক্যাল মেথড ব্যবহার করে থাকি। স্যার প্রশ্ন, অর্থাৎ হলো আমরা হলো কাল্টিভেশনের মাধ্যমে অ্যাটেনুয়েশনটা করতে পারি। কাল্টিভেশন হলো যে ভাইরাসের যেটা ওর পটেন্ট হোস্ট আর কি, সেটাতে না দিয়ে হলো আনন্যাচারাল হোস্টে যদি দেই, অর্থাৎ ন্যাচারাল হোস্টে না দিয়ে আনন্যাচারাল হোস্টে দিলে পরে তার হলো পটেন্সি কমে যায়। যেমন আমি বলি,
রেবিস ভাইরাস, ঠিক আছে? রেবিস ভাইরাস তোমরা জানো এটি হলো তোমার ওয়ার্ম ব্লাডেড ম্যামালস যারা তাদের ডিজিজ করে থাকে। এই জীবাণুটিকে যদি আমরা বার্ডের শরীরে দেই তখন এর ভিরুলেন্সটা কমে যায় এবং মূলত 180 বার হলো এভিয়ান এমব্রায়োর মধ্যে প্যাসেজ দিলে পরে সেটা ভ্যাকসিন হিসেবে আমরা ইউজ করতে পারি। বুঝতে পারছো? অ্যাটেনিউয়েশন করার জন্য সাধারণত আনন্যাচারাল হোস্টে ভাইরাসটাকে ইনোকুলেশন করা হয়, তাহলে তার অ্যাটেনিউয়েশন হয়ে যায়। স্যার পিউরিফিকেশন পদ্ধতিগুলো কি এইরকম ন্যাচারাল হোস্ট যেটা, হ্যাঁ 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 আমরা পড়বো, হ্যাঁ অবশ্যই পড়বো। হ্যাঁ স্যার আমি বলতেছি তো পিউরিফিকেশন বেসিক্যালি পদ্ধতিগুলো আনন্যাচারাল হোস্ট দি বলো স্যার পিউরিফিকেশন পদ্ধতিগুলো আমাদের ল্যাবে দেখানো হবে কি স্যার? কি অ্যাটেনিউয়েশন পদ্ধতি? পিউরিফিকেশন, আলট্রাফিল্ট্রেশন, ও পিউরিফিকেশন, হ্যাঁ পিউরিফিকেশন দুই একটা পদ্ধতি হয়তো আমরা দেখাতে পারবো, যেমন হলো ক্রোমাটোগ্রাফি আমাদের নাই, সিরোলজি আমাদের আছে, সেন্ট্রিফিউগেশন আছে, ফিল্ট্রেশনও আছে, ঠিক আছে? আমরা 2-3টা পদ্ধতি দেখতে পাবো আর কি। ওকে স্যার। স্যার প্রিজারভেশনের ক্ষেত্রে, ভাইরাস প্রিজারভেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে ফ্রিজিং, ড্রাইং and is stored at 4 degrees centigrade for decades. এক্ষেত্রে স্যার আমরা ফ্রিজিং তো মূলত বুঝি যে আমরা নেগেটিভ, ফ্রিজিং নয় কিন্তু, ফ্রিজিং নয় কিন্তু বলছে হলো ড্রাইং বাই ফ্রিজিং, মানে এটাও যে ঠিক আসলে ফ্রিজিং মানে ড্রাই করতে হবে। তুমি জানো যে, শোনো একটুখানি আগে শুনে নাও, যে ম্যাটেরিয়ালের মধ্যে পানি থাকে না সেই ম্যাটেরিয়ালটা সহজে ডিস্ট্রয় হয় না, এটা হলো মূল কথা। তো ড্রাই করার ক্ষেত্রে আমরা সাধারণত হিট মেথড ব্যবহার করি, ঠিক আছে? কোন একটা জিনিস তাহলে সেখানকার পানিটা ভ্যাপার হয়ে উড়ে যায়, ড্রাই হয়ে যায়। কিন্তু এইটা আমরা ড্রাই হিটিং এর মাধ্যমে ড্রাই করতে পারবো না, কারণ হিটিং এর মধ্যে যদি ড্রাই করি তাহলে হলে জীবাণুটাই মরে যাবে, যার কারণে লো টেম্পারেচারে ড্রাই করা হয়, অর্থাৎ সেখানে টেম্পারেচার কমাতে কমাতে ফ্রিজিং কন্ডিশনে চলে যায় এবং ম্যাটেরিয়ালসটি ড্রাই হয় এবং সেখানে কিছু পানি তোমার হলো বরফও জমে, কিন্তু বরফটাকে আবার হলো এই বরফ থেকে লিকুইড ফর্মে না নিয়ে সেটাকে আবার গ্যাসিয়াস ফর্মে এই বরফটাকে আবার ওখান থেকে দূরীভূত করা হয়, সেটি হলো ফ্রিজ ড্রাইং। মূলত ড্রাইং, ফ্রিজিং নয় কিন্তু, ড্রাইং বাই ফ্রিজিং, ড্রাইং বাই ফ্রিজিং, এটাই ফ্রিজ ড্রাইং বলা হচ্ছে। ফ্রিজ ড্রাইং টার্মটা এটাই অ্যাসাইনমেন্ট তোমাদের থাকলো, হোয়াট ইজ ফ্রিজ ড্রাইং। তোমরা গুগলে গিয়ে একটু ঢুকে 1-2 মিনিটে একটু দেখে নিবা যে ফ্রিজ ড্রাইং বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে? না হলে কিন্তু একটু কনফিউশন থেকে যাবে। হোয়াট ইজ ফ্রিজ ড্রাইং? স্যার, হ্যাঁ বলো। স্যার মাগরিবের আজানের সময় হয়ে গেছে স্যার। হ্যাঁ না ঠিক আছে, আমি শেষ করে দিলাম। তাহলে তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আগামীকাল